সহকর্মী মহিউদ্দিন আহমেদ যোগ দিয়েছেন স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। সাভারের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক নেমেছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আপনার রিপোর্টেও আমরা সেটি দেখেছি, বিভিন্ন দপ্তরে চিঠিও দেওয়া হয়েছে। জানাবেন পরবর্তী ধাপগুলো কি? ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের দেশ টিভির দর্শকদের। দুর্নীতি দমন কমিশন প্রথমে যে অভিযোগটি আসে সেটি হচ্ছে যে আমাদের দেশ টিভিতে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হয়েছিল রাজীবের বিরুদ্ধে এবং তার যারা সহযোগী আছে তাদের নিয়ে এটি প্রচার হয়েছিল। এছাড়া এর আগে আদালত থেকে একটি নির্দেশনা ছিল, তার এই বিষয়টি এর আগেও কিছু গণমাধ্যমে ছোটো ছোটো করে এসেছিল। দেশ টিভি ওভারঅল মিলে এই বিষয়টা তুলে ধরেছিল। এখন যে চিঠি পাঠিয়েছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে যে তথ্যগুলো আসবে ওই তথ্যগুলো যাচাই বাছাই করার জন্য কিছুদিন পরে রাজীবকে তলব করবে, রাজীবকে ডাকবে। যে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে সেই ব্যাংকগুলো থেকে যে কাগজগুলো আসবে, তার কোথায় কোন ব্যাংক হিসাব আছে এবং কত টাকা আছে সেই বিষয়টি তারা আগে স্পষ্ট হবেন। এবং রিপোর্টে যে বিষয়গুলো উঠে এসেছে তার অনেক সম্পদ, কয়েক হাজার কোটি টাকার, সেই সম্পদগুলো আসলে কার নামে কিনেছে, তার নামে, তার স্ত্রীর নামে এবং তার সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সেটিও জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা তিনি। তো সেগুলো যখন আসবেন এগুলো মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখার পরে তাকে ডাকবেন। তাকে যখন ডাকবেন, ডাক দিয়ে তার কাছ থেকে জানতে চাইবেন যে আসলে আমরা যে তথ্যগুলো চেয়েছি এগুলো মিলিয়ে নেবে দুর্নীতি দমন কমিশন, যে সে কী বলে, তার কাছে কী কী এভিডেন্স আছে এবং দুর্নীতি দমন কমিশন কী পেয়েছে, এই দুইটি মিলিয়ে দেখবে। দেখার পরবর্তীতে যেই ধাপগুলো আসে সেটি হচ্ছে, যদি কখনো তারা মনে করে যে না, যেই তথ্য তারা পেয়েছি এটি এনাফ, এটা দিয়ে দুর্নীতি দমন কমিশন মামলায় চলে যেতে পারে। তো সেই জায়গায় তারা কাজ করতেছে। এখন পর্যন্ত যেই এভিডেন্স আছে সেটি তারা হয়তো ভাবছে যে মামলা যাওয়ার মতো না। একভাবে আসলে বলা যায় যে এখন যে ধাপটি দুর্নীতি দমন কমিশন নিচ্ছে সেটি একেবারে প্রথম ধাপ। হ্যাঁ, তারা কিছুদিন আগেই তদন্ত কমিটি গঠন করেছে 3 সদস্যের। সেই জন্য এখন রাজীবের পরবর্তী ধাপ হবে, সে যখন আসবে তখন ধরেন তার এনআইডি কার্ড নিয়ে আসতে হবে, তার সাথে করে পাসপোর্ট নিয়ে আসতে হবে এবং তার যে আয়কর নথি আছে সেটি নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো তখন তারা মিলিয়ে দেখবেন সব কিছু, আয়কর নথিতে আসলে কি আছে এবং তার সম্পদ তারা দুর্নীতি দমন কমিশন কি পেয়েছে, এইসব মিলিয়ে দেখে তার পরবর্তী ব্যবস্থা মামলার এজাহার। তার পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের যে প্যাটার্ন সেটা হচ্ছে মামলাও তারা করবে, তদন্ত তারা করবে, এর পরবর্তীতে ওটা তদন্তে যাবে। এখন সব কিছু নির্ভর করছে এই যে চিঠিগুলো দিয়েছে এগুলি এক এক জায়গায় এক এক ধরনের তারিখ দিয়েছেন। যেমন বিআরটিকে একটা ডেট দিয়েছেন, এই ডেটের মধ্যে তাদের কাছে যে তথ্য আছে রাজীবের গাড়ি সংক্রান্ত সেগুলো যেন দেয়। ব্যাংকে বলেছে 26শে মার্চের মধ্যে দেওয়ার জন্য, তাদের ডেট অলরেডি চলে গেছে। আবার এই প্রতিষ্ঠানগুলো যদি প্রয়োজন মনে করে যে না, রাজীবের আসলে অনেক কাগজপত্র খুঁজে পাচ্ছে না, রাজুক এখনও তার ফাইলগুলো অনেক আগের খুঁজে পাচ্ছে না, তারা আবার চাইলে সময় নিতে পারে। দুর্নীতি দমন কমিশনকে বলবে যে আমাদেরকে সময় দেন, আমরা এই সময়ের মধ্যে আপনাকে তথ্য দিতে পারছি। পুরো কাজটি আসলে এক ধরনের সমন্বিতভাবে করার প্রয়োজন আছে বলে সমন্বিতভাবে। সেই জায়গাটিতে আসলে এই দুর্নীতি দমন কমিশন যে এই ধরনের অনুসন্ধান এখন শুরু করছে, সেই অনুসন্ধানে আসলে সময় দীর্ঘায়িত হতে যাচ্ছে কিনা? না, এটি আসলে দুর্নীতি দমন কমিশন, এখন যে কমিশন আছে যেটি আমরা সম্প্রতি গত কয়েক মাস ধরে দেখছি, সেটি হচ্ছে এই কমিশনের গতি এসেছে। এর আগে ধরেন একটি অনুসন্ধান তদন্ত আমরা নিজেরাই এই সমস্ত রিপোর্ট করতাম যে 1 যুগ ধরে পড়ে আছে, 8 বছর ধরে পড়ে আছে। বর্তমান যে কমিশন, এই কমিশনের যে চেয়ারম্যান, তিনি এই জায়গায় একটা বড় পরিবর্তন নিয়ে এসেছেন। তিনি হচ্ছে এখন মানে টাইম টু টাইম কর্মকর্তাদের অ্যালার্ম করেন যে তোমার কাছে যে অনুসন্ধানটা আছে সেটি 10 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, তুমি দিয়েছো কিনা। তো ওই জায়গায় এখন যে গতি দুর্নীতি দমন কমিশনের, এই গতিতে মনে হচ্ছে না যে এটা দেরি হবে। তো সেই জায়গায় আমরা বিলম্বের অভিযোগটা এখনো আনতে পারছি না। আগে অভিযোগগুলো আসুক, বিভিন্ন জায়গা থেকে যে কাগজগুলো আসার কথা সেগুলো আসুক, তারপরে বোঝা যাবে। আমার মনে হচ্ছে না এটি দেরি হবে। জি, আপনি শুরুতে বলছিলেন আসলে দেশ টেলিভিশনে চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদ নিয়ে যে আমরা রিপোর্ট করেছি, সেটির পরে আসলে দুদক এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সরকার আসলে কেন, কিংবা দুদক আসলে কেন আগে থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে না? আসলে বিষয়গুলো কোনো না কোনোভাবে নজরে আসতে হয়। অনেক বড় দেশ, আর আমাদের দেশে অভিযোগ ব্যক্তির সংখ্যা বলতে গেলেই বেশি, কোনো না কোনোভাবে লোকজনের বিরুদ্ধে অনেক অভিযোগ। যে সংস্থা, একটি মাত্র সংস্থা, এই সংস্থা ধরেন যে জনবল, এটা দিয়ে একবার সবগুলো একসাথে নিয়ে আসার মতো যে ক্যাপাসিটি, সেটি আসলে এই সংস্থার নেই। আইনিভাবে অনেক সক্ষমতা আছে, কিন্তু এত মানুষকে একসাথে আইনের আওতায় আনা এবং আপনার দুর্নীতির অনুসন্ধানগুলো করা খুব কঠিন কাজ। এখানে আপনার খুব তথ্য প্রমাণ দিয়ে এগুলো প্রুভ করতে হয়, আদালতে নিতে হয়। আদালতে যাওয়ার পরে দুদক কর্মকর্তাদের জেরা করতে হয় যে তুমি যে লোকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছো, এটির প্রমাণ কি আছে তোমার কাছে, কাগজগুলো। এবং সেই কাগজগুলো ধরেন সেখান থেকে আনলে হবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে। ধরেন বিআরটি যদি একটি চিঠি দিয়ে বলে যে তার 5টি গাড়ি আছে, ওই 5টি গাড়ির কাগজ তাদেরকে উপস্থাপন করতে হবে। এই জন্য এই সময়গুলো লাগে। আর রাজীবের বিষয়ে আরেকটি ঘটনা হচ্ছে, আমরা যেটি প্রতিবেদনে বা এর আগে নিউজগুলোতে দেখেছি, সেটি হচ্ছে তার যারা সহযোগী, তার একেবারে ঘনিষ্ঠ লোকজন, তারা আসলে প্রচুর সম্পদের মালিক হয়েছেন। তারাও রাজীবের যে পাওয়ার যে ক্ষমতা সেটি ব্যবহার করে হয়েছেন। তো আমি এই সংস্থার কাজের যে প্যাটার্ন, এবং আমি
কর্মকর্তাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে তারা পরবর্তীতে আরেকটু সময় নেওয়ার পরে তার যারা সহযোগী আছে তাদেরকেও কিন্তু এর সাথে ইনক্লুড করে ফেলবে ক্রমান্বয়ে আস্তে আস্তে। যখন তারা পার্টনার আছে তাকে নিয়ে আসবে, আসার পরে এর রাজীবের যে প্রক্রিয়া এখন যে শুরু হয়েছে অনুসন্ধান প্রক্রিয়া, এটার সাথে তার সহযোগীরাও কিন্তু হয়ে যাবে, যোগ হয়ে যাবে। জি, অর্থাৎ পুরো বিষয়টি আসলে হয়তো আরো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হতে যাচ্ছে যদি আসলে ঠিকঠাক মতো আমরা এই অনুসন্ধান দুদকের মাধ্যমে আমরা পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন আপনাকে, আমাদেরকে সাভারের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মহিউদ্দিন আহমেদ।